স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। দেশের ৩৬টি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস আজ জানায় ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী জেলা সহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়েছে। কাল সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সাভারের চামড়া শিল্প নগরীতে কোরবানির লবণযুক্ত কাঁচা চামড়ার দ্বিতীয় ধাপের প্রক্রিয়াকরণ চলছে। সেখানে রয়েছেন সহকর্মী এম এ হালিম। সাভারের চামড়া শিল্প নগরীতে এবছর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা কতটা অর্জন হবে? এই বছর কিন্তু লক্ষ্যমাত্রা ছিল ১,৫,০০,০০০ পিস এবং সেই ১,৫,০০,০০০ পিস চামড়া কিন্তু এবার লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। গতকালকে বিটিএর যিনি ভাইস চেয়ারম্যান তিনি আমাদের যেমনটি বলেছেন এবার প্রায় ৮০,০০০ চামড়ার লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তারা জানিয়েছে এবং সেই সাথে এর কারণ হচ্ছে এবার প্রায় কুরবানি কম দিয়েছে এবং সেই সাথেও কিন্তু বিভিন্ন স্থানে চামড়া নষ্ট হয়েছে, যার কারণে কিন্তু এবার এই চামড়ার যে ১,৫,০০,০০০ সেটি অর্জিত হয়নি এবং সেই সাথে এবার যে চামড়ার দামের কমের ব্যাপারে সেই বিষয়টি কিন্তু গতকালকে শিল্প উপদেষ্টা যিনি সাভার বিসিক চামড়া শিল্পনগরীতে আসছিলেন এবং তিনি যেমনটি বলছেন এবার কিন্তু লবণের এবার চামড়ায় সময় মতো লবণ না দেওয়ার কারণে কিন্তু এবার চামড়ার দাম কম পেয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই বিসিক চামড়া শিল্পনগরীতে ঈদের দিন থেকে এই আজকে পর্যন্ত প্রায় ৩.৫ লক্ষ পিস চামড়া এখানে প্রবেশ করেছে। তার মধ্যে ২০,০০০ পিস চামড়া ছাগলের এবং বাকি হচ্ছে গরু এবং মহিষের। এই যে ৩.৫ লক্ষ পিস চামড়া যেগুলো এই কারখানাগুলোতে প্রবেশ করেছে সেই চামড়াগুলোতে লবণ দেওয়ার পর দ্বিতীয় ধাপের যে প্রক্রিয়া সেই কাজগুলো এখন হচ্ছে এবং এখন দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা কিন্তু সেই লবণযুক্ত যে স্তূপ করা চামড়াগুলো সেই চামড়াগুলো কিন্তু তারা এখান থেকে ভেঙে কিন্তু তারা ড্রামে তুলছে এবং ড্রামের পর কিন্তু যে দ্বিতীয় ধাপের যে কাজ শকিং, লাইভিং এবং ফ্ল্যাশিং করা, তারপরে ওয়েটগুলোর যে প্রক্রিয়া সেই কাজগুলো হবে এবং তারা এই নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন এবং তারা যেমনটি জানিয়েছেন যে আগামী ঈদের 10 দিন পর থেকে কিন্তু ঢাকা এবং আশেপাশের যে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের যে সিদ্ধান্ত অনুযায়ী যে লবণযুক্ত চামড়াগুলো বিভিন্ন আড়ত এবং মাদ্রাসায় রয়েছে সেগুলো আসা শুরু হবে। তারপরে এই আগামী 1 মাস বাংলাদেশের যে বিভিন্ন প্রান্তে যে লবণযুক্ত চামড়াগুলো রয়েছে সেই চামড়াগুলো আসবে এই ট্যানারিতে। সব মিলিয়ে আজকে ঈদের ৪র্থ দিন কিন্তু এই মূল যে চামড়ার দ্বিতীয় ধাপের কাজ সেই কাজগুলো শুরু হয়েছে। সুমনা। সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম। কুষ্টিয়ায় শহরের বহুতল ভবন সাফিনা টাওয়ারের পার্কিং স্পেসে একটি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির সন্ধান মিলেছে। এটি কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ ৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। খবর পেয়ে গতরাত ১২টার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় এবং বিষয়টি তদন্ত করে। গাড়িটি নিয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুই হাত না থাকলেও জীবনযুদ্ধে হার মানছেন না কুড়িগ্রামের এক তরুণ। পা দিয়ে লিখেই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৯২তম হয়েছেন। তার নাম মানিক রহমান। মানিক রহমান কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান ও মরিয়ম দম্পতির সন্তান। জন্মের পর থেকেই শিশুটির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েন বাবা মা। বয়স বাড়ার সাথে সাথে লেখাপড়ার প্রতি মানিকের আগ্রহ তীব্র হয়। হাত না থাকলেও মা মরিয়মের কাছে পা দিয়ে লিখতে ও অন্যান্য কাজ করার কৌশল শেখেন। পা দিয়ে লিখেই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 পান এই তরুণ। এবছর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছেন মানিক। এতে খুশি তার বাবা মা। হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯২তম স্থান অধিকার করে ভর্তির সুযোগ পেয়েছে
আপনারা দোয়া করবেন ও যেন ওর মনের আশা পূরণ করতে পারে। মানিক জানান একজন দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান তিনি। স্বপ্ন ছিল বুয়েটে পরীক্ষা দিয়েছিলাম, তো বুয়েটে পরীক্ষা অনেক ভালো হয়েছে, কিন্তু আমার শারীরিক অক্ষমতা আমাকে বুয়েটে পড়ার সুযোগ দিল না আর কি। ভবিষ্যতে যেন আমি দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারি, হয়ে দেশ ও দেশের সেবা করতে পারি। আমার স্বপ্ন হচ্ছে এই পুরো বাংলাদেশকে টেকনোলজির দিক থেকে একটা অন্যরকম লেভেলে নিয়ে যাওয়া আর কি। দোয়া করবেন, আমি বিশ্ববাসীর কাছে দোয়া চাই। শিক্ষকরা জানান মানিকের ইচ্ছা পূরণ হলে দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করবে সে। আমরা অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে মানিককে ধন্যবাদ জানাচ্ছি এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। মিজানুর মরিয়ম দম্পতির 2 সন্তানের মধ্যে মানিক রহমান বড়। দীপ্ত বার্তা কক্ষ। ঈদের চতুর্থ দিনেও পর্যটকদের সমাগম দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে। পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি খ্যাত পটুয়াখালীর কুয়াকাটা। সেখানকার সব হোটেল মোটেলে পর্যটকের ভিড়। অনেকে 3 নদীর মোহনা, লেম্বুর বন, সুটকিপল্লী, ঝাউবাগান, গঙ্গামতি, চর গঙ্গামতি ও কাকড়ার চরে ঘুরছেন। কক্সবাজার সমুদ্র সৈকতেও ঈদ উৎসবে মেতেছেন পর্যটকরা। শেরপুরে দর্শনার্থীদের আনাগোনায় সরব হয়ে উঠেছে ঝিনাইগাতির গজনী অবকাশ কেন্দ্র ও মধুটিলা ইকো পার্ক। আর মাগুরায় শিশু কিশোর ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে জেলা সদরের পৌর শিশু পার্ক, রংধনু শিশু পার্ক, মোহাম্মদপুর উপজেলার মধুমতি সেতু এলাকা, শ্রীপুর উপজেলার মঞ্জু শিশু পার্ক ও শালিখা উপজেলার ডিসি ইকো পার্ক। অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এখানে ঈদের পর বাচ্চাদেরকে নিয়ে সুন্দর সময় কাটানোর জন্য এসেছি। একটু জায়গা বড় হলে বা প্রাইভেট আমরা একটু কম হলে পরে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে একটু ঘোরাঘুরি করতে পারে বাচ্চাদের নিয়ে এসে। প্রথমবারের মতো গজনী অবকাশে এসেছি এবং চমৎকার লেগেছে আমার। ঈদের সময় আইছি, অনেক ভালো লাগতেছে, সবাই যেন আসে এখানে। পার্কে আসলে বিভিন্ন মানুষজনের সঙ্গে দেখা হয়, তো ভালোই লাগে। তো পার্কগুলো আর একটু বড় পরিসরে করলে আরো ভালো হতো। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল সন্ধ্যা 7:30টায় সফর সঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়েন তিনি। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা 3য় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। তিনি রাজা চার্লসের হাত থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার সফরে 2 দেশের সম্পর্ক নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। 13ই জুন লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 14ই জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসী বিরোধী অভিযানের জেরে এখনও বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস শহর। দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হচ্ছে বিক্ষোভকারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই অবস্থায় বিক্ষোভ দমাতে আরও 2000 ন্যাশনাল গার্ড ও 700 মেরিন সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ন্যাশনাল গার্ড মোতায়েনের জেরে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য সরকার। অপরদিকে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকে গ্রেফতারের পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারে খেলার খবর। এশিয়ান কাপ বাছাই পর্বে খেলার আশায় আজ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। পয়েন্ট সমান থাকায় ম্যাচটি 2 দলের জন্যই গুরুত্বপূর্ণ। ফিফা র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর 161 আর বাংলাদেশ আছে 183 নম্বরে। এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে 2 দলই গোলশূন্য ড্র করেছে, তাই 2 দলেরই এখন এগিয়ে যাওয়ার লড়াই। এই ম্যাচ দিয়েই লাল সবুজ জার্সিতে অভিষেক হতে যাচ্ছে কানাডার হয়ে 2 ম্যাচ খেলা মিডফিল্ডার সমিত সোমের। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি গুরুত্বপূর্ণ, তবে এটাকে বাড়তি চাপ হিসেবে নিচ্ছেন না কোচ ও অধিনায়ক। আমরা এই ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত, ম্যাচটি জয়ের জন্যই খেলব। সিঙ্গাপুরের বিপক্ষে পূর্ণ 3 পয়েন্ট পাওয়াটাই আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশের ম্যাচ নিয়ে মানুষের উন্মাদনা আমরা দেখছি ও জানি। আমরা যখন খেলতে নামি তখন শুধু খেলা নিয়ে ভাবি। এই ম্যাচে জয় দরকার সিঙ্গাপুরেরও, তবে স্বাভাবিক খেলা খেলতে চায় তারা।
বাংলাদেশ দল এখন অনেক শক্তিশালী, তবে মাঠের লড়াইয়ে আমরা আমাদের সামর্থ্যের প্রমাণ দিতে চাই। বিশৃঙ্খলা এড়াতে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে নিরাপত্তার দায়িত্বে থাকছে পুলিশের এলিট ইউনিট সোয়াট। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা ৩টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।